আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পদ্মা টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী প্রেস ক্লাব এপিসি তৃণমূল টক শোতে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন মুন্সিগঞ্জ জেলার অন্যতম একজন অন্যতম শহীদ প্রেসিডেন্ট অন্যতম একজন দেশ সৈনিক, মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মুন্সিগঞ্জ জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক এবং বিক্রমপুর জেলা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক জনাব আলামিন খান আজকের অনুষ্ঠানের আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠানে কিন্তু কোনো প্রশ্ন যদি আপনারা করতে চান তাহলে স্ক্রিনে দেখানো নম্বর কল করলে আমরা আজকের যিনি একজন তৃণমূল রয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শ নিয়ে দীর্ঘ 40 বছর যিনি যুব দলেই সময় পার করছেন, যেটি রেকর্ড একটি চিত্র। সেই যুব নেতৃত্ব 90-র গণ আন্দোলন থেকে বর্তমান অবধি যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুব নেতৃত্বে আসীন আছেন এবং রাজপথে জুলাই আন্দোলনে এবং প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে যিনি রাজপথে নেতৃত্ব দিয়েছেন, সেই বিদগ্ধ ব্যক্তি আজকের আলোচক জনাব আলামিন খানকে আমরা যুক্ত করছি। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। জি, যারা পারবে দর্শক শ্রোতাদের জানাতেন দীর্ঘ সময় ধরে আপনার পথ চলা হাঁটি পা করতে করতে 40টি বছর পার হয়ে গেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রিয় সহধর্মিণী ম্যাডাম খালেদা জিয়ার যখন রাজপথে তিনি নেতৃত্ব দিচ্ছেন, সেই সময় আপনিও রাজপথে যুব দলের একজন কর্মী হিসেবে রাজপথে পথ চলা শুরু। সেই থেকে এখনও আপনার যুব দলের নেতৃত্বই চলছে, যুবত্ব আজ পর্যন্ত দল থেকে কাটেনি। আপনি দর্শকদেরকে জানান যে কী চেতনার ভিত্তিতে বাংলাদেশের জাতীয়তাবাদের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শ নিয়ে অদ্যাবধি রাজপথে নেতৃত্ব দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল প্রতিষ্ঠাতা এই অক্টোবর মাস 27 অক্টোবর স্বাধীনতা যুদ্ধের অসংবাদিত নেতা, মুক্তিযুদ্ধের ঘোষক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীরুত্তমের অবদানে এই 27 অক্টোবর যুবদল গঠিত হয়। তো সেই যুবদল গঠিত হওয়ার পরে আমি যুবদলে প্রবেশ করেছি। আমি স্কুল জীবনে ছাত্র অবস্থায় আমি ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম, কিন্তু আমি কোনো ছাত্রদলের পদ পজিশন ক্যারি করিনি কখনো। আর আমি যখন ছাত্রদল করার পর যখন বিবাহ করি, বিবাহের পর আমি যুবদলে সামিল হয়ে যাই। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল একটা সময় গ্রাম পর্যায়ে কোনো ওয়ার্ড কমিটি ছিল না, ওয়ার্ড কমিটি অনেক পরে হয়েছে। প্রথমত হয়েছিল গ্রাম কমিটি, যেরকম আমাদের ইউনিয়নে 7টি গ্রাম ছিল, 7টি গ্রাম কমিটি ছিল। এখন 9টি ওয়ার্ড কমিটি হয়েছে, বর্তমানে 9টি ওয়ার্ড কমিটি হয়েছে। আমি যখন যুবদল করি তখন ছিল গ্রাম কমিটি। আমি প্রথমত জাতীয়তাবাদী যুবদল মেদিনীমণ্ডল ইউনিয়নের কান্দিপাড়া, বর্তমান 3 নম্বর ওয়ার্ড, এই গ্রাম কমিটির সাধারণ সম্পাদক হই। পরবর্তীতে এই কান্দিপাড়া গ্রাম কমিটির সভাপতি হওয়ার পরে যখন ইউনিয়ন কমিটি গঠন করা হয়, সেই কমিটিতে আমি ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি, মানে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক। এটাকে আজকাল অনেকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বলে। আসলে আমরা যখন থেকে রাজনীতিটা করেছি, এটা ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি, মানে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবেই আমরা পরিচিত পেয়েছি এবং করেছি। ওই কমিটির সাধারণ সম্পাদক ছিলেন আব্দুল সালাম মোল্লা, আর আমি ছিলাম প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক। এই হাঁটি পা করে পরবর্তীতে আমি লৌহজং উপজেলা যুবদলের সম্মানিত সদস্য হই। সদস্য হওয়ার পরে এরপর আমি লৌহজং উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হই। সাংগঠনিক সম্পাদক হওয়ার পরও সাথে সাথে আমি একটু ভুল হয়ে গেল, আমি শুতে নেই। এরপরে আমি ইউনিয়ন ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি থেকে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হই। ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক থেকে পরবর্তীতে আমি থানার সদস্য এবং সাংগঠনিক সম্পাদক হই। তো এবং থানা যুবদল বা উপজেলা যুবদলের সাংগঠনিক থাকা অবস্থায় আমি মুন্সিগঞ্জ জেলা যুবদলের তারিক কাসেম খান মুকুল এবং জনাব আলহাজ সম্রাট ইকবালের কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হই। এর পরবর্তীতে আমি মুন্সিগঞ্জ জেলা যুবদলের সুলতান আহমেদ এবং আব্দুল সালাম মোল্লা কমিটির প্রচার সম্পাদক পদায়ন হই, যেটাকে আমাকে কেন্দ্র থেকে যুগ্ম সাধারণ সম্পাদকের পদমর্যাদা দিয়েছেন। সেই কমিটি ছিল সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের। এবং এর পরবর্তীতে যখন আমি বর্তমান যে কমিটি হয়, সেই কমিটিতে আমি বর্তমানে মুন্সিগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং লৌহজং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অবস্থান করছি। জি, দীর্ঘ 40 বছর এই পদে 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 শুধু যুবদলেই আপনার আসলে বলে চলে গেছে।
আপনি আপনার সূচনা লগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাধ্যমে যে যুব দল প্রতিষ্ঠা সেটি বলেছেন। কে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার নামটি ৭১-এর ২৫শে মার্চের আগে সাধারণ মানুষ কিন্তু এভাবে জানতো না, দেশবাসী জানতো না। জনাব শেখ মুজিবুর রহমান নামটি দেশবাসী জানতো, ৭.৫ কোটি মানুষ সে সময় তাকে নিয়ে স্বপ্ন দেখেছিল। তিনি ৭ই মার্চের ভাষণে স্বপ্ন দেখিয়েছিলেন, কিন্তু ২৫শে মার্চ আসার পর পর্যন্ত তিনি কিছুই করলেন না। এমন অবস্থায় এই অখ্যাত ব্যক্তিটি যে বিখ্যাত কাজটি করলেন, মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে ওই রিভোল্ট বলে প্রথমে একটি গণবিদ্রোহ করলেন, পরবর্তীতে আবার আরেকটি রাজনৈতিক নেতা কর্মীদের অনুরোধে আরেকটি ঘোষণা তিনি অন বিহাফ অফ গ্রেট লিডার যুক্ত করে দেন। এই যে মুক্তিযুদ্ধের ঘোষণার ক্ষেত্রে স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে দুই ব্যক্তির নাম আলোচিত, এক জনাব শেখ মুজিবুর রহমান, এক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আপনার বিশ্লেষণে এই দুই নেতার অবস্থান মুক্তিযুদ্ধে এবং দেশ স্বাধীনতার ব্যাপারে? আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং বাংলাদেশের আপামর জনসাধারণ, মেহনতি জনসাধারণ এবং বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমার বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, লক্ষ্য করে একটু দেখবেন যে ২৫শে মার্চের যে কালোরাত্রি, সেটা কিন্তু শেখ মুজিব উনি কিন্তু মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে উনি কিন্তু পালিয়ে যেতে পারতেন, উনি কিন্তু সেটা পালান নাই। উনি মুক্তিযুদ্ধের ঘোষণাও দেন নাই, উনি ৭ই মার্চের রেড ক্রসে ভাষণ দিয়ে উনি আত্মসমর্পণ করেছেন পাকিস্তানি সেনাবাহিনীর হাতে। জি, ওনাকে নিয়ে যাওয়া হয়েছে পাকিস্তানে, উনি জামাইয়ের আদর ছিলেন, জেলে ছিলেন আর যেখানে ছিলেন। ওনার মেয়ে আজকে যে পালিয়ে গেল ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী, উনি কিন্তু ওনার বাচ্চা ওই মিলিটারি জিপি করে পাকিস্তানিদের বিভিন্ন হাসপাতালে গিয়েছেন, পাকিস্তানি রেশন খেয়েছেন, কিন্তু জিয়াউর রহমান কিন্তু সেটা করেননি। জিয়াউর রহমান, যদিও আপনারা অখ্যাত বলেন আর কুখ্যাত যাইতেই বলেন, ওয়ানলি ওয়ান জিয়াউর রহমানই কিন্তু ওই ৭১-এর ২৫শে মার্চে কালো রাত্রিতে ওই রিভোল্ট বলে যখনই দেখলো যে পাকিস্তানি সেনাবাহিনীকে সাহায্য করার জন্য জিয়াউর রহমানকে অস্ত্র খালাসের জন্য পাঠিয়েছিল, তখন মাঠে তাকে বাধা দিয়েছিলেন। তখনকার ক্যাপ্টেন অলি আহমেদ বলেছিলেন যে স্যার আপনি কোথায় যাচ্ছেন, ওরা তো আপনাকে ওখানে পোর্টে গেলে আপনাকে মেরে ফেলবে। তখনই উনি ওই রিভোল্ট বলে সেখানেই ওখানকার কয়েকজন অফিসারকে জিম্মি করেন এবং হত্যা করেন এবং ওই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন যে আই মেজর জিয়া ডিক্লারেট অফ ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দুটি ঘোষণা রয়েছে। প্রথম ঘোষণা নিয়ে তেমন কোনো আলোচনা আসলে দেখা যায় না। দ্বিতীয় ঘোষণা নিয়ে আওয়ামী লীগ ব্যাপক আলোচনা করে, তিনি ঘোষক নন, তিনি পাঠক, দপ্তরি, পিয়ন, এরকম অনেক প্রোপাগান্ডামূলক আলোচনা, রাজনৈতিক আলোচনা করে তারা বিগত 15.5 বছর পার করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের এই কৃতজ্ঞতা বা তার যে কৃতিত্ব, এই কৃতিত্ব আমাদের ইতিহাসে জায়গা করার ক্ষেত্রে পাঠ্যক্রমের জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকেই সেটা মার্চ হওয়া দরকার কিনা। হয়তো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তার আগেও কিন্তু জানুয়ারির 1 তারিখে কিন্তু নতুন বই ছাত্রছাত্রীদের দেয়া হবে। ছাত্রছাত্রীরা পাঠ্যক্রমে কোন ইতিহাসটি পড়বে, দেশবাসীর কাছে কোন ইতিহাসটি অন্তর্বর্তীকালীন সরকার দেবে, বিএনপির কাছে, বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের কাছে আপনার কি আহ্বান রয়েছে? আমি প্রথমেই বলতে চাই যে বর্তমান যে আমাদের যেটাকে আপনারা সেনা সমর্থিত সরকার বলেন বা তত্ত্বাবধায়ক সরকার বলেন, আসলে তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের বেশি থাকে না। তো ওনারা আছেন, ওনারা কিভাবে আছেন, সাংবিধানিকভাবে আছেন না সাংবিধানিক বাইরে আছে আমি এটা বলতে পারবো না, কিন্তু ওনার যে শিক্ষা উপদেষ্টা উনি হয়তো অনেক কিছু জানেনই না। কেন জানেন না? জিয়াউর রহমানকে আর্মি চিফ অফ স্টাফ কে বানিয়েছিলেন? শেখ মুজিব বানিয়েছিলেন। কেন বানিয়েছিলেন? জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধে যে বীরত্তমের ভূমিকা নিয়েছিলেন, সেখানে তাকে সেনা প্রধানের বাইরে রেখে আর কোনো পদ দেওয়া যায় না বিধায় তখন সাথে সাথে শেখ মুজিব সেটাকে আর্মির চিফ অফ স্টাফ পদটা তৈরি করে তাকে দিয়েছিলেন যে জিয়াউর রহমানকে আপাতত আর্মির চিফ অফ স্টাফ মানে সেনাবাহিনীর পাশাপাশি আরেকটা পদ সৃষ্টি করেছিলেন প্রধানের পাশাপাশি, সেই পদটার নাম হল আর্মি চিফ অফ স্টাফ, সেই পদটা দিয়েছিলেন। এবং জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধে বীরোত্তম খেতাবটা কে দিয়েছিলেন? শেখ মুজিবুর দিয়েছিলেন। কিন্তু শেখ হাসিনা সেটাকে কোনোভাবেই মেনে নিতে পারে না। এমনকি ওনার বাবার পরিচয় উনি অনেক সময় মেনে নিতে পারেন না। উনি এত ফ্যাসিস্ট। আমার মনে হয় যে আমরা সেই 1757 সালের 23শে জুনে পলাশির আম্রকা আন্দোলনে বাংলার স্বাধীনতা অস্তমিতে গিয়েছিল নবাব সিরাজউদ্দৌলা, সেখানে ঘসেটি বেগম যেই ভূমিকা নিয়েছিলেন, আমার মনে হয় শেখ হাসিনা নিজের বাপের বেলায়ও সেই রকম ভূমিকা নিয়েছেন, যাতে তার কথাটাই বড় থাকে। শেখ মুজিব যে অবদানটা রেখেছিলেন, জিয়াউর রহমানকে বীরোত্তম খেতাব দিয়েছিলেন, সেটাকে তিনি মেনে নিতে পারছেন না।
বাহাত্তরে যাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হলো, যার হাতে এই রাষ্ট্র ছেড়ে দেওয়া হলো, তিনি শাসন করবেন নাকি শোষণ করবেন, যেমন ইচ্ছা তেমন খেলতে পারেন এই জাতি নিয়ে, এমন দায়িত্ব যাকে দেয়া হলো, সেই দায়িত্ব পালন করার পরে তিনি শাসনই করলেন, শোষণই করলেন। এই এটিকে দায়িত্ব মনে না করে যেভাবে দেশটাকে তলাবিহীন ঝুড়ি বানিয়ে তুললেন, লক্ষ লক্ষ মানুষ ক্ষুধাহারা, দারিদ্রতা, অনাহারে মারা গেল, নিজের পরিবারে হাস্যোল্লাস, খুশির আনন্দ, সোনার মুকুট, বহু কিছুই তিনি দেখালেন। যার কারণে ৭৫-এর ১৫ই আগস্টে তাকে নির্মমভাবে তাদের ভাষায় হত্যা করলেও ৩০ ঘন্টার উপরে লাশ ৩২ নম্বরে পড়ে থাকলো, কেউ ছুতে গেল না। নিজের এলাকায় নিয়ে যাওয়া হলো, এলাকাবাসীর মধ্যে মাত্র ১৮ জন আসলো তার দাফন কাফনের জন্য। যে ব্যক্তির জন্য কোটি মানুষ বিগড়িত ছিল, তার দাফন কাফনের জন্য ১৮ লক্ষ হলো না বা ১৮,০০০ হলো না, মাত্র ১৮ জন হলো। একজন মানুষ নিজেকে কতটা অসহায় করলে, কতটা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করলে, কতটা জাতির সাথে প্রতারণা করলে, তার শেষ বিদায়টি এদেশ, এই জাতি, এই বাংলাদেশি জাতি আসলে করেছিল। দেখুন, ৭২-৭৪ আমি খুবই ছোট, তবে আমি যতটুকু জেনেছি এবং দেখেছি, আমি ১৯৭২ সালে ক্লাস 1-এ ভর্তি হয়েছি। আমার মোটামুটি মনে আছে দেশ স্বাধীন হবার পরে এখানে বাংলাদেশে একটা সর্বদলীয় সরকার গঠন করার কথা ছিল এবং সকল মুক্তিযোদ্ধা, সর্বদলের মুক্তিযোদ্ধাদেরকে সেখানে চাকরি থেকে শুরু করে সর্বোচ্চ তাদেরকে কিছু করার ব্যবস্থা করা, জায়গা দেওয়ার ব্যবস্থা ছিল, জায়গা দেওয়ার ব্যবস্থা করা ছিল, চাকরি হোক, যেখানে যেটা হোক। কিন্তু দেখা গেল দেশ স্বাধীন হওয়ার পরে শেখ মুজিব শুধু তার আওয়ামী লীগকে নিয়েই সে সরকার গঠন করলো এবং তার আত্মীয় স্বজন থেকে শুরু করে যেখানে আসলো তাদেরকে সমস্ত জায়গায় বসানো হলো। কিন্তু এই দেশের আপামর জনসাধারণ যেই অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসের জন্য যে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে যে যুদ্ধটা করেছিল, সেই সুফলটা এদেশের সাধারণ জনগণ পেল না। পেল কারা? শেখ মুজিবের আত্মীয় স্বজন। দেখুন, দেশ স্বাধীন হবার পরে শেখ ফজলুল হক মনি এই দেশে যখন ছাত্রলীগের যাদেরকে ইন্ডিয়ায় নিয়ে ট্রেনিং দেওয়া হয়েছিল, তারা ছিল সুদূর দেরাদুনে। তারা কিন্তু স্বাধীনতার সময় বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। তারা স্বাধীনতার পরে প্রবেশ করে সেই সুদূর দেরাদুনে যাদেরকে ট্রেনিং দিয়ে আনা হলো, তাদেরকে শেখ ফজলুল হক মনি বানিয়ে ফেললেন রক্ষী বাহিনী, তার নিজস্ব বাহিনী, যেটা ভারতের রয়্যাল কনসার্নে। সেটা শেখ মুজিব নিজেও জানতেন কিনা আমার একটু সন্দেহ লাগে যে কেন শেখ ফজলুল হক মনি রক্ষী বাহিনী গঠন করলেন। কারণ রক্ষী বাহিনীতে এই দেশে কোনো ভূমিকা ছিল না এবং তারা কোনো ভূমিকা নেয় নাই। দেশ স্বাধীন করেছে আমাদের কৃষক, ছাত্র, জনতা, যারা মুক্তিযুদ্ধে দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিডিআর বাহিনী, তখন তো বিডিআর ছিল না, ইপিআর ছিল। তারা দেশ স্বাধীন করেছে, রাজারবাগের হাজার হাজার পুলিশ মেরেছে, আমাদের এই কৃষক শ্রমিক জনতাকে মেরেছে, ছাত্রদেরকে মেরেছে। কিন্তু সেটার সমস্ত সুবিধাটা নিয়ে নিল শুধু এক আওয়ামী লীগ। যখন আওয়ামী লীগ তার আত্মীয় স্বজনরা নিয়ে নিল, তখনই এই দেশের জনগণ শেখ মুজিব থেকে মুখ ফিরিয়ে নিল যে না, ওনাকে আমরা যেই আশায়, যেই ভরসায় দেশের অগ্রযাত্রার ভূমিকার জন্য যেই জায়গায় আমরা স্থান দিয়েছিলাম, সেটা না করে তো উনি ওনার ব্যক্তিগত, ওনার পারিবারিক উন্নতি করেছে তথা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে বিধায় এই জাতি ওনার কাছ থেকে মুখ ফিরিয়েছে এবং ওনার পুরো পরিবারকে নিশ্চিহ্ন করেছে কিছু বিপদগামী সৈনিক। কিন্তু কেউ একজন আফসোসও করেনি। এমনকি ওনার দলের যে ছিল প্রেসিডিয়াম সদস্য মালেক উকিল, নোয়াখালী বাড়ি, উনি বলেছিলেন যে দেশ আজকে ফেরাউনের কবল থেকে মুক্ত হয়েছে। শেষ ভালো যার সব ভালো তার, শেষ খারাপ যার সব খারাপ তার। এখানে জনাব শেখ মুজিবুর রহমানের প্রয়াত হওয়ার মধ্য দিয়েই শেষ খারাপটি অনস্বীকার্যভাবে ঐতিহাসিক মীমাংসিত সত্যের দলিল হয়ে গেল কিনা, দালিলিক প্রমাণাদি হয়ে গেল কিনা যে এই জাতি তাকে ঘৃণা করেছে, এই জাতি তার পতনে এই জাতি খুশি হয়েছে, এটি ইতিহাসের জায়গা পাওয়া দরকার ছিল। অথচ এই ব্যক্তিকেই আবার জাতির পিতা করার প্রবণতা হয়েছে, এই ব্যক্তিকে আবার বঙ্গবন্ধু বানানো হয়েছে। ৭৫-এর স্বীকৃত বঙ্গশত্রু কিভাবে এখনো হয় বঙ্গবন্ধু। দেখুন, একটা ফ্যাসিস্ট সরকার 16 বছর ক্ষমতায় ছিল। তো একটা দেশের 16 বছর ক্ষমতায় থাকা মানে তিনবার ভোট জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে সে ক্ষমতায় এসেছে এবং 3টা নির্বাচন সে তার ইচ্ছা মতো, এমনকি বাংলাদেশের 18 সালের নির্বাচনটা করে দিয়েছে ওনাকে। বাংলাদেশের সমস্ত প্রশাসন, এসপিডিসি থেকে শুরু করে শত শত হাজার হাজার কোটি টাকা দিয়ে উনি ক্রয় করে নিয়ে তারা বলেছে এত পার্সেন্ট ভোট, এত পার্সেন্ট ভোট, এইভাবে সে করে গেছে। শেখ হাসিনাকে
যে তিনটা টার্ম ক্ষমতায় ছিল, এই টার্ম ক্ষমতায় থাকার পরে আপনারা দেখেছেন কিনা বাংলাদেশের অলিতে গলিতে আনাচে কানাচে এক্সপ্রেসওয়ে হাইওয়েতে রাস্তাঘাটে শেখ মুজিবের জন্মশতবার্ষিকী, এই জন্মশতবার্ষিকী করার কারণ ছিল যে শেখ মুজিবকে স্থায়ীভাবে বাংলার মাটিতে জাতির পিতা হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য। কিন্তু আজকে দেখেন ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পরে সেই একটা সাইনবোর্ডও নাই, এবং এটা আমি মনে করি যে সেই ডিজিটাল সাইনবোর্ড হোক আর যাই হোক থাকা উচিত না। আপনারা দেখেছেন যে যেই শেখ মুজিবের ডাকে 1971 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার সাথে সাথে যখন এই দেশের আপামর জনসাধারণ, ছাত্র জনতা, সেনাবাহিনী, পুলিশ, বিডিআররা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেই শেখ মুজিবের এই মূর্তির উপরে প্রস্রাব করে দিয়েছে এই দেশের জনগণ। আমরা সচক্ষে দেখেছি মিডিয়ার মাধ্যমে। তাহলে বুঝতে পারছেন যে ওনার রাজনীতির শেষ ভালো যার সব ভালো তার, ওনার কোনোদিন শেষ ভালো ছিল না, ওনার মেয়েরও কোনোদিন শেষ ভালো ছিল না। এবং ওনার পুত্র সজীব ওয়াজেদ জয় বাংলাদেশ থেকে যে কোটি কোটি পরিমাণ টাকা বেতন নিয়েছেন, আসলে উনি আইটি সেক্টরে কি করেছেন এটা আমার জানা নাই, আইটি সেক্টর সম্বন্ধে আমি অভিজ্ঞ নই, কিন্তু যারা এই সেক্টরে অভিজ্ঞতা আছে তারা বলতে পারবেন যে শেখ মুজিবের নাতি জয় ওয়াজেদ বা হাসিনা ওয়াজেদ যে কীভাবে এ দেশে টাকা কোটি কোটি টাকা পাচার করেছে। আমার এমনও জানা আছে যে শেয়ার বাজারের টাকা 82,000 কোটি টাকার মধ্যে 60,000 কোটি টাকা নিয়ে গেছে শেখ রেহানা, সেটা সাবের হোসেন চৌধুরীর মাধ্যমে এবং আরও কিছু এরকম অনেক নেতাদের মাধ্যমে এই শেয়ার বাজারের 82,000 কোটি টাকা লুট করেছে। এবং আমি আরেকটা কথা বলবো যে আমাদের দেশ নায়ক, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের কিন্তু লন্ডন একটি বাড়ি নাই, ভাড়া থাকে। কিন্তু আজকে সজীব ওয়াজেদ জয়ের অবস্থা দেখেন, তার পৃথিবীর বিভিন্ন দেশে বাড়ি আছে, আমেরিকার মতো দেশে তার 7টা বাড়ি, তার ব্যাংক ব্যালেন্স। 75-এর 7 নভেম্বর টানটান উত্তেজনা, নেতৃত্ব নিতে হবে, ক্ষমতা নিতে হবে ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ এবং মেজর জেনারেল কে এম শফিউল্লাহর একটা উইং, তারা চাচ্ছেন নেতৃত্ব নিতে এবং জাসদ সামনে রাখছে কর্নেল তাহেরকে। এমন অবস্থায় সিপাহী জনতা অবরুদ্ধ ম্যাডাম খালেদা জিয়া এবং মেজর জেনারেল জিয়াউর রহমানকে উদ্ধার করে এ জাতির দায়িত্বশীল হিসাবে, এদেশের প্রধান সামরিক প্রশাসক হিসাবে যে দায়িত্বটি অর্পণ করলেন, সেই অর্পিত দায়িত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কীভাবে পালন করলেন, 10,000 কিলোমিটারকে কীভাবে হাঁটলেন, কীভাবে ঘাম ছোটালেন, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট পলিটিশিয়ান, এরকম ঐতিহাসিক বাণী পর্যন্ত দিয়ে তিনি নেতৃত্ব এবং দায়িত্বশীলতা রাজনীতি পর্যন্ত শিখিয়ে গেলেন। আপনার বিশ্লেষণে, আপনার দেখা এক নজরে 75 থেকে 81 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রনায়কত্বের দায়িত্ব পালনের কিছু খণ্ডচিত্র দেখুন। আমি মনে করি আপনারা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেন বা জাতীয়তাবাদের পক্ষে, অর্থাৎ ডানপন্থী, এমনকি বামপন্থী সুরঞ্জিত সেনগুপ্ত বা সুধাংশু শেখর হালাদারও কিন্তু একসময় বলে গেছিলেন যে জিয়াউর রহমানই আসলে প্রকৃত নেতা। কি জন্য আমি বলি, জিয়াউর রহমানের কিন্তু একটা অবদান ছিল, সবচেয়ে বড় অবদান ছিল এই দেশের স্বাধীনতার ভূমিকায়। তো যখনই সিপাহী জনতা ওনাকে অবরুদ্ধ থেকে মুক্ত করে আনে, আপনার শফিউল্লাহ, কে এম শফিউল্লাহ এবং খালেদ মোশাররফ যখন তাকে অবরুদ্ধ করে, এবং সেই অবরুদ্ধে কে যে একটা সৈনিক সংস্থা বলে একটা সংগঠন ছিল কর্নেল তাহেরের, সেখানে তারা চাইছিল যে সৈনিক সংস্থাটা জিয়াউর রহমানকে উদ্ধার করে তাদের হাতে নিয়ে তারা এটা করবে। কিন্তু জিয়াউর রহমানের যে ভূমিকাটা ছিল স্বাধীনতা যুদ্ধে, সেই যুদ্ধের ভূমিকাটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এবং এদেশের জনগণ কখনো ভুলতে পারেনি। তো বিদায় তারা যখন দেখছে যে জিয়াউর রহমানকে শেষমেশ বন্দী করা হয়েছে, তখন এই দেশের সাধারণ জনগণ, সিপাহী বিদ্রোহ মানে যারা ওদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল তারা, মানে সাধারণ সৈনিকেরা এবং মেজর পর্যায়ের সৈনিকেরা, সকল সৈনিকেরা জিয়াউর রহমানকে মুক্ত করে এনেছিল। যে জিয়াউর রহমান একজন সৎ দেশপ্রেমিক সেনাবাহিনী নেতৃত্ব ছিলেন, এজন্য সেই ওনার এই 71-এর সেই রণাঙ্গনের মুক্তিযোদ্ধাকে সেই সম্মানটা জানিয়ে ওনারা আবার ওনাকে এই দেশের দায়িত্ব 7ই নভেম্বরে বিপ্লব সংহতি মানে ওনাকে মুক্ত করে যে দিবসটা আজকে আমরা পালন করি, জাতীয় বিপ্লব সংহতি দিবস, সেই আমি বাকশালী ফ্যাসিস্ট হায়নাদের পক্ষে থেকে দেশকে আরেকবার মুক্ত করেছিলেন জিয়াউর রহমান এই 7ই নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস ওই দিনটায়। এই যে দায়িত্বপ্রাপ্ত হলেন, যেভাবে তিনি ঘাম ছোটালেন, একেবারে কপদক শূন্যভাবে যিনি পৃথিবী থেকে বিদায় নিলেন,
আপনার দেখা বা আপনার স্মৃতিতে ভাস্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আন্তর্জাতিক অঙ্গন, তলাবিহীন ঝুড়ি থেকে উন্নত রাষ্ট্র গঠন এবং সর্বোপরি বাকস্বাধীনতার যে বাংলাদেশটি তিনি উপহার দিলেন তার কিছু খণ্ডচিত্র। দেখুন, জিয়া রহমান এমন একটি ব্যক্তি ছিলেন, সে কখনো কারো মত প্রকাশে বাধা দেননি। উনি যখন সামরিক আইন ফরমান জারি করিয়া আবু সায়েম রাষ্ট্রপতি, অস্থায়ী রাষ্ট্রপতি আবু সায়েম যখন ওনাকে সামরিক আইন কর্মকর্তা নিযুক্ত করলেন, উনি তখনই আবু সায়েমকে বললেন যে স্যার, সমস্ত সংবাদপত্রের স্বাধীনতা খুলে দিতে হবে, দেশকে গণতান্ত্রিক পর্যায়ে নিয়ে আসতে হবে। দেখেন আজকে যে ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেল 15-16 বছর, উনি কিন্তু জিয়া রহমানই কিন্তু ওনাকে আসার জন্য অনুরোধ করে দেশে নিয়ে আসছিলেন। সেটা আমি পরে যাই। দেখেন জিয়াউর রহমান, এই যে আমাদের বাংলাদেশে গার্মেন্টস শিল্প, এটার একমাত্র অবদান জিয়াউর রহমান। এই যে আমরা সৌদি আরবে বা পৃথিবীর বিভিন্ন দেশে যে আমাদের ম্যান পাওয়ার, যেটাকে জনশক্তি বলি আমরা, রপ্তানি করি, রেমিটেন্স খাত সবচেয়ে, বাংলাদেশ সবচেয়ে রেমিটেন্স খাত যেটা আসে, সেটা কিন্তু জিয়া রহমানের তৈরি করেছিলেন। পৃথিবীর বিভিন্ন দেশকে অনুরোধ করে যে আমাদের দেশে আমরা কোনো ভিক্ষা চাই না, আমাদের কর্মী আছে, তোমরা কর্মী দাও, ওদেরকে মজুরি দাও, ওদেরকে কাজ দাও, ওরা আমাদেরকে, আমার রাষ্ট্রের, তোমাদের রাষ্ট্র ডেভেলপ হবে, আর তোমাদের অর্থনীতিকে আমাদের অর্থনীতি দিকে ধাবিত হবে, আমাদের অর্থনীতি চাঙ্গা হবে। এবং উনি দেখেন, ফারাক্কা আমাদের জন্য একটা বিরাট অভিশাপ। এটা একমাত্র, যদি ভুল করে থেকে শেখ মুজিব করেছিলেন। এই ফারাক্কা বাত আমাদের জন্য জীবন মন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আজকে আমরা দেখেন বন্যায় ডুবি, আবার খরায় ভুগি। এই 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 ফারাক্কা বাতের সম্পূর্ণ দায় দেখতো শেখ মুজিব। কিন্তু জিয়া রহমান যদি ওই সময় রাষ্ট্র ক্ষমতায় থাকতেন, ফারাক্কা বাত হতে দিতেন না। এই ফারাক্কা বাতের জন্য আমাদের সর্বাধিক সবচেয়ে আমাদের সিনিয়র লিডার, যে আমাদেরকে রাজনীতি আন্দোলন শিখিয়েছে এই পাক ভারত উপমহাদেশে, যাকে বললে এক নামে চিনে, সেটা হলো মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কিন্তু জিয়াউর রহমানকে অনবদ্য সহযোগিতা করে গেছেন। সে যখন দায়িত্ব নিয়েছেন, সহযোগিতা করে গেছেন। এবং আব্দুল হামিদ খান ভাসানী তাকে এত সহযোগিতা করেছেন, এত সুনাম করেছেন, যে বাংলাদেশের শাসক হিসাবে একটা মাত্র ব্যক্তি, সেটা হচ্ছে জিয়া রহমান, যার হাত দিয়ে বাংলাদেশের উন্নয়নের পথে ধাবিত হবে, জাতিগত উন্নয়ন হবে, রাষ্ট্র কাঠামো উন্নয়ন হবে, সেটার সমস্ত কিছু। তারপরে দেখেন জিয়া রহমান যখন এই দেশে ক্ষমতায় আসলেন বা নিজের হাতে দায়িত্বভার তুলে নিলেন, তখন আমার আরেকটি ব্যক্তির কথা মনে পড়ে, সেটা ছিল মশিউর রহমান জাদুমিয়া। সেই মশিউর রহমান জাদুমিয়া জিয়াউর রহমানকে নিজের দলকে ভেঙে নিজের দলকে নিষ্পেষিত করে দিয়ে ন্যাশনাল যে আওয়ামী ফ্রন্ট ছিল, সেটাকে সম্পূর্ণ জিয়া রহমানের সাথে এসে যোগ দিয়ে জিয়াউর রহমানের হাতকে শক্তিশালী করে দিয়ে, এবং সারা বাংলাদেশে জিয়া রহমানকে নিয়ে মশিউর রহমান জাদুমিয়া ওনার দল যে বাজে বাংলাদেশকে, সারা এই বিএনপিকে আজকে যে জিয়া রহমানকে যে বাজে বিকশিত করেছে, হাইলাইট করেছে, এটা একটা জাতির জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। মুসলিম জননেতা আব্দুল হামিদ খান ভাসানী, জনাব ভাসানীর দুজন আধ্যাত্মিক রাজনৈতিক বরপুত্র রয়েছেন। জনাব শেখ মুজিবুর রহমানকে তিনি যে বরপুত্রের মতো করে স্নেহ দিয়ে তার দলে যুগ্ম সাধারণ সম্পাদক করেছিলেন, এবং যার কালস্বরূপ তিনি সেই দলেই থাকতে পারেননি। অর্থাৎ গুরু মারা শিষ্য, তিনি হতে চাইলেন বিশ্ব। অবশেষে এই গুরু মারা শিষ্যই হতে চেয়ে বিশ্ব হয়ে গেলেন নিঃস্ব। আর মুসলিম জননেতা জনাব আব্দুল হামিদ খান ভাসানীকে সাপোর্ট করে, তার নীতিকে বা তার ছেঁড়া পাঞ্জাবি থেকে ইতিহাস নিয়ে কপর্দকশূন্যতার আদর্শ ধারণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে কপর্দকশূন্য ভাঙা সুটকেসের আদর্শ তৈরি করেছেন, এক তরকারি দিয়ে পরিবারে খাবারের আয়োজন করেছেন, এবং এই নেতাকে সাপোর্ট করে, এই নেতার নির্দেশ মেনে তিনি যেভাবে অনস্বীকার্য ইতিহাসে অমর হয়ে আছেন, এক্ষেত্রে এই গুরুকে ভক্তি করে, গুরু ভজন করে জিয়াউর রহমান অনেক বেশি কিছু পেলেন কিনা, আর গুরুকে তোষণ করে, গুরুকে অপমান করে শেখ মুজিব ইতিহাসে কালো জায়গায় গেলেন কিনা। দেখুন, আমাদের দেশের অনেক ছেলে মেয়েরা কাঁধে ব্যাগ নিয়ে ঘুরে, সেখানে কার ছবি থাকে জানেন? এই চে গুয়েভারার ছবি থাকে। চে গুয়েভারা। হ্যাঁ, তা আমি বলি কি, যে তোমরা আমি অনেক ইউনিভার্সিটির ছাত্রকে, তোমার এই কাদের ব্যাগে চে গুয়েভারার ছবি কেন? উনি বিপ্লবী। আমি বললাম মাওলানা ভাসানী কি? আর উনি তো শুধু বাংলা বিপ্লবীদের বিপ্লবী, তিনি বিপ্লবীদের বিপ্লবীদের উনি জন্ম দিয়েছে।
নেতাজি সুভাষচন্দ্র বসুর সংস্পর্শে থেকেছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আমি মাওলানা ভাসানীকে এজন্য আরো বেশি সম্মান করি, উনি নেতাজিকে মানতেন। নেতাজি কিন্তু ভারতবর্ষের নেতা না, উনি ভারতবর্ষের নেতা, উনি কিন্তু ইন্ডিয়ান নেতা না। আমি কিন্তু ভারতের অনেকের সাথে কথা বলি কলকাতার, যে বলি নেতাজি তোমাদের নেতা না, নেতাজি আমাদের সকলের নেতা। আর সেই নেতার হাত ধরে রাজনীতি করেছেন আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, উনিও নেতাদের নেতা। এই ভাসানীকে আওয়ামী লীগ যেভাবে অপমান করেছে, অপদস্থতা হয়েছে, এই গুরু ভক্তি করতে না পারার কারণে শেখ হাসিনাও আসলে রসাতলে গেল কিনা, এই পিতা এবং কন্যা এই ভাসানীর প্রতি যে অশ্রদ্ধা করেছে, যিনি এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে না পারাটাও আওয়ামী লীগের ধ্বংসের অন্যতম প্রধান কারণ কিনা? সেটা লিখেই আসলে আওয়ামী লীগ তার জন্মকে বিশ্বাস করে না, সে বাস্তবতা বিশ্বাস করে। দেখেন শেখ মুজিবকে জন্ম দিয়েছে কে পলিটিক্সে? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। কিন্তু লাস্টে ওনাকে এমনও বেজ্জতি করেছে, ৭২-৭৪ দুর্ভিক্ষের সময় মাওলানা ভাসানী যখন অনশনে পড়েছেন, এই ফারাক্কার জন্য লং মার্চ করেছেন, মাওলানা ভাসানীকে এনে এই ওনার বাসায় ৪২ পদের খানা দিয়ে দাওয়াত দিচ্ছেন যে আপনার সাথে আমি ওস্তাদ একটু কথা বলবো গুরু। উনি করছে কি ৪২ পদের খানা তৈরি করে দিয়া কিছু ভ্রান্ত মিডিয়ার লোকজন সেই ছবিগুলি মাওলানা ভাসানীকে তুইলা তারপর দিন পত্রিকায় দিয়েছে যে মাওলানা ভাসানী ৫২ পদের আইটেম দিয়ে শেখ মুজিবের সাথে আহার করছেন। কত বড় জঘন্য নিকৃষ্ট তার রাজনৈতিক মিডিয়া কু, যাকে সে জন্ম দিল পলিটিক্সে, শেখ মুজিবকে যে জন্ম দিল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সেই লোকটাকে উনি বেজ্জতি পর্যন্ত করেছে, উনিকে ছাড় দেন। এই জন্য আওয়ামী লীগ জন্মে বিশ্বাসী না, আওয়ামী লীগ বাস্তবতায় বিশ্বাসী। এই বাস্তবতায় বিশ্বাসী হতে যেই আজকে তার জন্মকে অস্বীকার করার কারণে আজকে বাংলাদেশ থেকে শেখ মুজিব এবং শেখ হাসিনা এই শেখ পরিবারের নাম নিশানা পর্যন্ত মুছে গেছে। জন্মকে কেউ অস্বীকার করতে পারে না। দেখুন আমাদের দলে মাওলানার ভাসানীর অনেক অনুসারী, আমি এখনো বলি যে বিএনপিতে সবচেয়ে বেশি ছিল মাওলানা ভাসানীর অনুসারীরা। মান্নান ভূঁইয়া ছিলেন, কাজী জাফর ছিলেন, সবাই ছিল, সবাই মাওলানা ভাসানীর, আমাদের শাহজাহান সিরাজ বলেন, সবাই মাওলানা ভাসানী। কিন্তু যারাই এখানে এসেছে এই জিয়া রহমানের সাথে মাওলানা ভাসানী যাদেরকে পাঠিয়েছেন তারাই কিন্তু রাজনীতি স্টাবলিশড হয়েছে, জাদু মিয়া স্টাবলিশড হয়েছে, সবাই কিন্তু স্টাবলিশড হয়েছে এখানে। গুরুকে ভজিলে তুই মানুষ হবি, লালনের সেই কথার মতোই আসলে এই আধ্যাত্মিক গুরুকে সম্মান করলেই যোগ্য নেতা হওয়া যায়, মানবিক মূল্যবোধের নেতা হওয়া যায়, সেটির প্রমাণ আসলে বিএনপিতে আছে কিনা। জি, ৮১-র ১৭ মে শেখ হাসিনা এদেশে আসেন, ১৩ দিনের মাথায় যার কারণে এদেশে আসলেন তাকে শহীদ করা হয় এবং চট্টগ্রাম সার্কিট হাউসে তার তরতাজা দেহটি যখন নিথর দেহ পরিণত হয়, তখন এদেশের মানুষের যে আবেগ, আকাশ বাতাস যেভাবে প্রকম্পিত হয় তার স্মৃতি আপনার মনে পড়ছে। এবং যে রেকর্ড কান্নার আবেগ বিবেক জাগিয়ে যিনি পৃথিবী থেকে বিদায় নিলেন, এই শেষ ভালো যার সেটি ইতিহাসে আসলে প্রধান কিনা তার। আমি একটা কথা বলি, আসলে আওয়ামী লীগ তো ছিল না, ছিল বাকশাল। তো সেই বাকশালকে রাষ্ট্রপতি জিয়া রহমান, শহীদ জিয়া রহমান বীরোত্তম, উনি সেই বাকশালকে ভেঙে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে ১৭ই মে উনার সমস্ত কিছু বুঝিয়ে দিলেন, তার দলকে বুঝিয়ে দিলেন, নেতৃত্ব বুঝিয়ে দিলেন, যেখানে যাকে সবকিছু তাকে বুঝিয়ে দিলেন। তার ১৩ দিনের মাথায় আমাদের প্রাণপ্রিয় নেতা, ৭১-এর স্বাধীনতার ঘোষক, মহান ঘোষক রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমান বীরোত্তম খুন হলেন চট্টগ্রাম সার্কিট হাউসে। আমি মনে করি এই হত্যার সাথে শেখ হাসিনা এবং ইন্ডিয়ান র ওতপ্রোতভাবে জড়িত। এবং আমি মনে করি যে বিএনপির উচিত হবে ওই সময় শেখ হাসিনার সাথে যারা দেশে ফিরেছেন এবং আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন, জিয়া রহমান খুনের আগে যারা সংযুক্ত ছিলেন, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে বিচার করা উচিত এবং তাদেরকে ফাঁসি দেওয়া উচিত। সেক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মরণোত্তর বিচারটি আসলে ট্রাইব্যুনাল ওঠা দরকার কিনা? শেখ হাসিনা কিন্তু তার সরকারের আমলে তার পিতার হত্যার বিচারটি তার মতো করে ট্রাইব্যুনালে সত্য মিথ্যা দিয়ে গুছিয়ে কিন্তু এক্সিট হয়ে চলে গেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হত্যার বিচারটি বেসামরিক আদালতে আজ পর্যন্ত হয়নি, সামরিক আদালতে হলেও যেহেতু বেসামরিক জায়গায় তিনি শাহাদত বরণ করেছেন, অতএব বেসামরিক ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচনের ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মরণোত্তর হত্যার বিচারটি আপনি দাবি করেন কিনা? আপনার নেতা জনাব তারেক রহমানের বরাবর কি হবেন? দেখুন, বাংলাদেশে ৩টে যেটাকে বাহিনী, প্রধান বাহিনী বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী। সেটা যারা জব করে সেখানে চাকরিজীবী, তাদের সেই সিস্টেমে কন্টিনিউ তাদের বিচার হবে।
সেটা হলো তাদের আপনার বাহিনীর বিচার। মানে আপনি ওইটার সৈনিক আছেন, আপনি সেইটার ল অ্যান্ড অর্ডার, ওইটার বাইরে আপনি যেতে পারবেন না, সেইটার বিচার হয়েছে। কিন্তু বাংলাদেশের জনগণ তো শেখ মুজিবের কন্যা 17 তারিখে আসার পর 30শে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম শহীদ হয়েছেন, সেটার বিচার আমরা চাই, বাংলাদেশের জনগণ চায়। এবং আমি আশা রাখবো আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যেন অন্ততপক্ষে বাংলাদেশের জনগণকে এই বেসামরিক আদালতে, যেটাকে বলি আমরা সিভিল কোর্ট বা যেই কোর্টেই বলি, যে এই কোর্টের মাধ্যমে যেন তার যারা সাঙ্গপাঙ্গ ছিল এবং শেখ হাসিনা যারা জড়িত ছিল তাদের জন্য এই বিচারটা জন্য আমরা মাননীয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নিকট আকুল আবেদন জানাচ্ছি। কারণ একজন দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক, 71-এর মহান স্বাধীনতা অমীমাংসিত থাকা উচিত কিনা, এটা মীমাংসার যাওয়া দরকার কিনা, ঐতিহাসিক দায় কিনা, ঐতিহাসিক দায় কিনা? এটা ঐতিহাসিকদের দায়, এই দেশে যারা বুদ্ধিজীবী আছে তাদের দায়, এবং আমাদের দলেরও দায়, তার এটা বিচার করা উচিত আমি মনে করি। 81 সাল থেকে বর্তমান অবধি দুই নেত্রীর বাংলাদেশ, কিন্তু গত 1 বছর হলো এক নেত্রীর বাংলাদেশ হয়ে আছে। এই দুই নেত্রী রাজপথে বাচন দিয়ে কথাবার্তা বলে নেতৃত্ব দিয়ে একজন 5 বারের প্রধানমন্ত্রী, একজন 3 বারের প্রধানমন্ত্রী হয়েছেন। আপনার বিশ্লেষণে দুই নেত্রীর আচরণ থেকে, শিষ্টাচার থেকে, নীতি থেকে, আদর্শ থেকে আমরা কি শিক্ষা পেলাম, দেশবাসী কি শিক্ষা পেল, আন্তর্জাতিক অঙ্গনই বা আসলে কি বুঝলো? দেখুন, স্বৈরাচার পতনের আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেই ভূমিকাটা রেখেছিলেন, সেই ভূমিকার মাঝখানে এসে শেখ হাসিনা, দুই নেত্রীর একসাথে লালদিঘির ময়দানে ভাষণ দেওয়ার কথা ছিল, সেই ময়দানে ভাষণ না দিয়ে শেখ হাসিনা স্বৈরাচার এরশাদের সাথে লং ড্রাইভে চলে গেলেন। অর্থাৎ আমার বুকে ছুরি মেরে মাঝপথে তিনি পালিয়ে গেলেন এবং স্বৈর শাসককে দীর্ঘায়িত করেছিলেন শেখ হাসিনা। এবং এটা এই বিগত 16 বছর দেখেছি, যেরকম ওদের ওই কাজী ফিরোজুর রশিদ বলছে, লাঙ্গলই নৌকা, নৌকাই লাঙ্গল, এইভাবে কথাগুলি বলছে। উনি যখন ঢাকা সিদ্দিক বাজার এই অঞ্চলে নির্বাচন করেছিলেন, ঢাকা 6-তে পুরান ঢাকায়, তখন এই কথা বলেছেন। তাহলে আমরা কি বুঝলাম, যে শেখ হাসিনা শুরু থেকে যখন বাংলাদেশে প্রবেশ করেন, তখনই এই দেশের একটা সৈনিকদের, যেটা জিয়া রহমানের উপরে ছিল, জিয়া রহমানের সঙ্গ ছিল না, জিয়া রহমানকে ছাড়া যে একটা গ্রুপ ছিল, সেই গ্রুপটার সাথে মিলেমিশে এবং ইন্ডিয়ান রয়ের কনসার্নেই 30শে মে জিয়া রহমানকে হত্যা করেন। এই জন্যই প্রত্যেকটা নির্বাচনে বিএনপির সাথে সখ্য না করলেও আওয়ামী লীগের সাথে স্বৈরাচারী এরশাদের জাতীয় পার্টি সবসময় কিন্তু সখ্যতা গড়ে তুলছে। এটা কিন্তু একেবারে দুর্বতারার মতো সত্য। আর এই শেখ হাসিনার বিশ্বাসঘাতকতার জন্যই স্বৈরাচার সরকার এরশাদ দীর্ঘদিন ক্ষমতায় থেকে যেতে পারছে। এবং আবার পরবর্তীতে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসলো, এই স্বৈরাচারের এরশাদের সহযোগিতায় কিন্তু শেখ হাসিনা দীর্ঘ 16 বছর ক্ষমতায় যেতে পারছিল। সেটার সবচেয়ে ধারক ভাগ ছিল ইন্ডিয়ান র, এবং আরেকটা নির্বাচন করে গেছিল আমার মনে আছে, ভারতের কি সচিব নাকি জন্য সুজাতা সিং, উনিও একটা কঠিন ভূমিকা নিয়ে এই দেশে শেখ হাসিনাকে দীর্ঘ স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার হওয়ার জন্য সহযোগিতা করেছেন। শেখ হাসিনা 1997 সালে শান্তি চুক্তির পয়েন্টটিকে সামনে এনে বা রোহিঙ্গা ইস্যুকে সামনে এনে তিনি নোবেল লরিয়েট হওয়ার জন্য ব্যাপক লবিং করেছেন, এবং মাদার অফ হিউম্যানিটি নিজেদের দলের টাইটেলটাকে আন্তর্জাতিক টাইটেল বলে চালিয়ে অনেক প্রচেষ্টা করেও তিনি ব্যর্থ হয়েছেন। গণতন্ত্রের জন্য, পিস ফর ডেমোক্রেসির জন্য বিশ্বে নিবেদিত থেকেছেন এমন অনেক ব্যক্তি কিন্তু নোবেল লরিয়েট হয়েছেন। আমরা দেখতে পাই আব্রাহাম লিঙ্কন, নেলসন ম্যান্ডেলা, তিনি কিন্তু মানুষের জন্য, অধিকারের জন্য লড়াই করে তিনি কিন্তু নোবেল লরিয়েট হয়েছেন। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী বিগত 4 বছর আগে তিনি কিন্তু নোবেল লরিয়েট হয়েছেন। অং সান সুচি, মিয়ানমারের রাজনীতিক, তিনি কিন্তু নোবেল লরিয়েট হয়েছেন। ম্যাডাম খালেদা জিয়া রাজপথ থেকে দেশনেত্রী, আপসনেত্রী, দেশমাতা, গণতন্ত্রের মাতা 4টি উপাধিতে ভূষিত হয়েছেন, এবং ডেমোক্রেসিকে তিনি সেভ করার যে গুরু ভূমিকা পালন করেছেন, বচন দিয়ে, বাচন দিয়ে, কথা দিয়ে, আচার দিয়ে, বিচার দিয়ে তিনি যেভাবে জননন্দিত হয়েছেন, বিশ্বের যারা মোড়ল রয়েছেন, নোবেল কমিটি যারা রয়েছেন, তারা ম্যাডাম খালেদা জিয়ার এই ত্যাগ তিতিক্ষাগুলি, পিস ফর ডেমোক্রেসির ক্ষেত্রগুলি বিচার বিশ্লেষণপূর্বক আগামী দিনে তাকে পুরস্কৃত করবে কিনা আমরা প্রত্যাশা করতে পারি কিনা? দেখুন, আমি বলি যে 111-এ যে সরকারটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হলো, সেটা কিন্তু টোটাল বহির্বিশ্ব আছে এবং টোটাল পলিসিটা মেকিং করেছে ইন্ডিয়ান র। সেই ইন্ডিয়ান র যখন মেকিং করে 111 সরকারটা দিয়ে দিল, সেই সরকার কিন্তু
খালেদা জিয়াকে বলেছিল যে আমরা যত লুটতরাজ করব, রাষ্ট্রীয় কোষাগার লুণ্ঠন করব, ব্যবসায়ীকে ধরে নিয়ে টাকা পয়সা নিব, আপনি কিন্তু আমাদেরকে বৈধতা দিবেন। সেটা কিন্তু খালেদা জিয়া এক বাক্যে নিষেধ করে দিয়ে বলছিল আমি এটার বিচার করব, আমি যদি বিএনপি ক্ষমতা আসে বিচার করব। শেখ হাসিনা কিন্তু সেটা ঠিকই লুফে নিয়েছিলেন, লুফে নিয়ে তাদেরকে মুক্তি দিয়ে তাদেরকে বিদেশে প্রবাসে যাওয়ার সুযোগ করে দিয়ে সেই দেশটাকে, শেখ হাসিনা কিন্তু ওই সুযোগটা নিয়ে তাদের মাধ্যমে ক্ষমতায় এসে দীর্ঘকাল ধরে শাসন করে শেষ পর্যায়ে এদেশ থেকে বিতাড়িত হয়েছেন। ম্যাডাম খালেদা জিয়ার ব্যাপারটি নিয়ে আসলে কি ভাবা যাচ্ছে? নানা গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি, গুঞ্জন যদি সত্যি হয় শেখ হাসিনার অবস্থা কেমন হবে? আমরা এই দেশের বাংলাদেশের জনগণ আর শেখ হাসিনাকে নিয়ে ভাবে না, কারণ সে পালিয়ে গেছে। ম্যাডাম খালেদা জিয়া নোবেল লরিয়েট হলে শেখ হাসিনা, আমি বলি শেখ হাসিনা পালিয়ে যাওয়া বউ, পালিয়ে যাওয়া বউ আমার স্ত্রী যদি পালিয়ে যায় তাকে ঘরে তুলতে নেই, তাকে ঘরে তুলতে নেই। তো শেখ হাসিনার আমি মনে করি আগামী 10 বছরে এই শেখ পরিবারের নাম এই দেশের জনগণ মুখে রাখবে না, মনে রাখবে না। আর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলছেন, 3 সাবেক প্রধানমন্ত্রী, উনি দেখেন এই বয়সে উনার কি বয়স, হাঁটতে পারেন। আমাদের যে আমার মা, উনি আমার চেয়ে 20-25 বছরের সিনিয়র, আমরাই ঠিক মতো চলাফেরা করতে পারি। এই বয়সের একজন মহিলাকে, একজন প্রধানমন্ত্রীকে, সাবেক প্রধানমন্ত্রী, তিনবার একজন সেনাপ্রধানের স্ত্রী, একজন রাষ্ট্রপতির স্ত্রী, তাকে কিভাবে উনি জেলখানায় পুরেছেন, সেখানে কি যে অবর্ণনীয় দুর্ভোগ করেছেন, সেটা তার সাথে যে আমাদের একজন ভদ্র মহিলা ছিলেন ফাতেমা, তিনি বলতে পারবেন যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে কিভাবে উনি মানসিকভাবে নির্যাতন করেছেন, মেন্টালি টর্চারিং করেছেন। আমার তো মনে ছিল হয় যে উনি আর কিছুদিন থাকলে হয়তো ওনাকে মেডিসিন বিষ প্রয়োগের মাধ্যমে ওনাকেই হত্যা করে ফেলতো, যেরকম আমাদের নাসির উদ্দিন পিন্টু ভাইকে, বিএম বাকির হোসেনকে, এরকম বহু ছাত্র দলের নেতাকে, বড় বড় নেতাকে শেখ হাসিনা খাবারের মাধ্যমে বিষক্রিয়ায় তাদেরকে হত্যা করেছে। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যদি তাদের মরদেহ রিপোর্টটা তখন করা যেত। 2000 সালের পর থেকে জনাব তারেক রহমান মাঠে নামলেন, তৃণমূলের সাথে মিশলেন, তৃণমূল কমিটি করা, তৃণমূলের সাথে সংযোগ করা। তার এই তৃণমূলের মাঠে নামার কারণে নেতাকর্মীরা, সাধারণ মানুষ এবং ধানের ভোটার, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শের সাধারণ মানুষগুলি তার পাশে যখন দাঁড়ালেন, তখন বিপরীত শিবিরে ব্যাপক কাঁপন ধরল। শেখ হাসিনা তার পুত্রের উত্তরাধিকারিত্ব, রাজনৈতিক উত্তরাধিকারিত্ব অন্ধকার দেখে জনাব তারেক রহমানকে থামানোর জন্য 111-এর কুশীলবদের বা 111-এর ঘাড়ে চড়িয়ে জনাব তারেক রহমানকে শারীরিকভাবে অ্যাসল্ট করানো হলো এবং তিনি রাজনীতি করতে পারবেন না এমন জোর করে মুসলিকা আদায় করে দেশ থেকে নির্বাসনে পাঠানো হলো। বিপরীতে সজীব জয়কে রংপুর জেলার পীরগঞ্জ থানা কমিটিতে, রংপুর জেলা কমিটিতে 1 নম্বর সদস্য করে আওয়ামী লীগের নেতৃত্বে আনার জন্য প্রচেষ্টা করা হলো। রাজনীতিতে জনাব তারেক রহমানের চলার পথটি হলো কাটাময়, আর সজীব জয়ের চলার পথটি হচ্ছে ফুলময়। নেতৃত্ব আসলে কাটার উপর দিয়ে বা কাটাময় প্রেক্ষাপট থেকে তৈরি হয় লিডারশিপ, নাকি ফুলময় বা ফুলের উপর দিয়ে তৈরি হয় লিডারশিপ? দেখুন, আমি দীর্ঘ 16 বছর রাজনীতি করেছি, রাজপথে থেকে বিরোধী দলের অবস্থানে। আমি 2014 সালে এলাকা ছেড়ে চলে গিয়েছি, 24 সালে এলাকায় আসছি। তো একজন নেতা হতে গেলে আমি প্রায় 23টার উপরে মামলা খেয়েছি, 13 বার জেল খেটেছি, ঢাকা 1 বার খেটেছি, এবং আমি সারা বাংলাদেশে পত্রিকার হেডলাইন ছিলাম যে বিএনপির সোহরাওয়ার্দী উদ্যান থেকে বেরোনোর সময় বিএনপি নেতাকর্মীদেরকে জায়গায় জায়গায় মনে মনে গ্রেপ্তার হয়। আমি তখন গ্রেপ্তার ছিলাম 18 সালে, আমি সারা বাংলাদেশ পত্রিকার হেডলাইন ছিলাম, সেই পত্রিকা আমার ঘরে এখনো আছে। তো তারেক রহমান উনি কিন্তু, আপনাদের মনে আছে কিনা, বগুড়ার একটা স্বেচ্ছাসেবক দলের সংগঠন কর্মী সভা থেকে উনি উপস্থিত থেকে বক্তৃতা দিয়েছিলেন, সেটা আমার মনে আছে। এবং তারেক রহমান তখন থেকেই রাজনীতি হাঁটি হাঁটি পা করে শুরু করেছিলেন। এবং যখনই শেখ হাসিনা ভাবলেন যে এটা তো স্বাধীনতার ঘোষকের ছেলে, জিয়াউর রহমানের ছেলে, সাবেক রাষ্ট্রপতির ছেলে, সেনাপ্রধানের ছেলে, মুক্তিযুদ্ধের ঘোষকের ছেলে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বারের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে, তো উনি যেই বাজে ওনার যে অভিজ্ঞতা, ওনার যে জনপ্রিয়তা, এটা যদি উনি বাংলার মাটিতে একবারে ঢুকে যেতে পারে তৃণমূল পর্যায়ে, তাহলে আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার। আওয়ামী লীগ কেন, এই দেশে আওয়ামী লীগের নাম নেওয়ার কোনো লোক থাকবে না। তাই বাধ্য হয়ে উনি করলেন কি, আমাদের দেশ নায়ক তারেক রহমানের উপর অকাতরে স্টিম রোলার চালালেন, ওনাকে গ্রেপ্তার করে, ওনাকে ঝুলিয়ে টাঙিয়ে
সেনাবাহিনীর বিভিন্ন অফিসারকে দিয়ে, ডিজিএফ এর অফিসারকে দিয়ে উনি নির্যাতন করেছেন। তো নির্যাতন করেছেন। আজকে কত বছর হয়ে গেল আমাদের নেতা তারেক রহমান 17 বছর দেশের বাইরে আছেন। তো আমরা যেই বাইরে থাকার কারণে আমি মনে করি যে উনি যেই কাটাগুলি মারিয়ে আজকে যেই জায়গায় পৌঁছেছেন, অনেক ছাত্রনেতারা অনেক বড় বড় কথা বলে, এনসিপি বলে, এটা বলে। আরে ভাই, ঢাকা ইউনিভার্সিটিতে যখন তোমাদেরকে পিটানো শুরু করলো, তো তোমাদের টাকা দিল কে? তোমাদেরকে জনবল দিল কে? সেটা তোমরা তো প্রত্যেকটা আন্দোলনে যত অর্থ নিয়েছ, সহযোগিতা নিয়েছ, ছাত্র দলের সহযোগিতা নিয়েছ, শিবিরের সহযোগিতা নিয়েছো তোমরা। তো এটা কে? এটা সম্পূর্ণ পরিচালনা করেছে তারেক রহমান। তোমাদেরকে সবকিছু দিয়ে সহযোগিতা করেছে। যখন ঢাকা ইউনিভার্সিটি থেকে মেরে তোমাদেরকে বের করে দেওয়া হচ্ছিল, তখন তো 30,000 নেতাকর্মী ছাত্র দলের শিবিরের সহ তোমাদেরকে যে উদ্ধার করে আনলো। তো এই তো তোমরা আজকে লাইমলাইটে, শুধু তোমাদের একার না, এটা সারা বাংলাদেশের জনগণের, ছাত্র জনতার ঐক্যের প্রতীক ছিলেন তারেক রহমান। সেই তারেক রহমানের মাস্টার মাইন্ডে তোমরা আজকে এই দেশকে শত্রু মুক্ত করতেছ, ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে। মাস্টার মাইন্ড কে? এই শব্দটি তো আওয়ামী লীগ শিবিরে যদি প্রশ্ন করা হয়, আওয়ামী লীগ তো বলে দিচ্ছে, ওবায়দুল কাদের তো বলে দিচ্ছে। 2015 সালে গণতন্ত্র হত্যা দিবস নামে 5 জানুয়ারিতে একটি আন্দোলন শুরু হয়, হরতাল অবরোধ শুরু হয়। 90 দিন চলার পরে অটো হাইড হয়ে যায় এক দফা আন্দোলন। এরপরে বিভিন্ন দফার আন্দোলন করেছে, কিন্তু এক দফা কিন্তু চুপচাপ ছিল। 9 দফা যখন আর কোনো অবস্থাতেই এক দফায় রূপান্তরিত হচ্ছে না, এমন অবস্থায় বিশেষ কৌশলে যিনি এই এক দফাকে ঘুম থেকে জাগিয়ে 9 দফাকে ঘুম পাড়িয়ে যিনি এই আন্দোলনের রূপ কাঠামো করলেন, সম্প্রতি বিবিসির বাংলার একটি সাক্ষাৎকারে দেশের সকল মানুষ যাকে মাস্টারমাইন্ড মনে করছেন, তিনি এই মাস্টারমাইন্ড কৃতিত্ব সবার মাঝে যেভাবে দান করে দিলেন, বিলিয়ে দিলেন, এতে জনাব তারেক রহমানের বিচক্ষণতা, এতে তার হৃদ্যতা, তার বিনয় এবং প্রজ্ঞা আসলে কতটা পরিচায়ক বলে মনে করেন? দেখুন, আমি আগেই বলেছি তারেক রহমান কার ছেলে, এটা বারে বারে বলতে চাই না। তারেক রহমান স্বাধীনতার মহান ঘোষক রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমান বীরুত্তমের ছেলে, এটা মুক্তিযোদ্ধার ছেলে। তাহলে মুক্তিযোদ্ধারা জাতির সর্বকালে সর্বশ্রেষ্ঠ সন্তান। আপনি আর ভিপিজিএস হতে পারবেন না। পারবেন? আর পারবেন না। আমি ভিপিজিএস হতে পারবো না। আমি মুক্তিযুদ্ধ হতে পারবো না। আপনি মুক্তিযুদ্ধ হতে পারবেন না। তাহলে সেই 71-এর স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়ে, মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে, নিজে রণাঙ্গনে থেকে, মাঠে থেকে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন সেই জিয়াউর রহমানের ছেলে। তার মেধা, তার প্রজ্ঞা, তার বিবেচনা দিয়ে আজকে যে আন্দোলনটাকে সফল করেছেন। আমি বলি, আমরা কিন্তু বিএনপি কিন্তু দফা দফা দাবি দিচ্ছে ঠিকই, দ্রব্যমূল্য বৃদ্ধির দফায় আমরা আন্দোলন করেছি, ভোটের অধিকার আন্দোলন করেছি, কিন্তু বিএনপির কিন্তু একটাই চাওয়া ছিল যে এ দেশের সাধারণ জনগণ, আপামর জনগোষ্ঠী, কৃষক, শ্রমিক, মেহনতি জনগণ যেন ভোটের অধিকারটা ফিরে পায়। তো ভোটের অধিকার ফিরে পাওয়া মানে তো আপনার এক দফার আন্দোলন। আপনি যদি ভোটের অধিকার না ফিরে পান, তাহলে আপনি যত আন্দোলন করেন কোনো আন্দোলনে আপনি ফলপ্রসূ হবে না। যখন আমি ভোট প্রয়োগ করতে না পারবেন, তাহলে আপনি যখন ভোট দিতে পারবেন, তখনই আপনার সেই আন্দোলনটা সফল হবে। তো আপনি বিএনপি তো সমস্ত আন্দোলনকে শেষ করে ভোট ভাতের অধিকার, দ্রব্যমূল্যের অধিকার, আপনার জেল মুক্তির আন্দোলন, সমস্ত কিছু সর্বশেষকে গুছিয়ে নিয়ে তো একটা দফার আন্দোলন করেছিল। সেটা হলো নির্বাচনের একটা সঠিক, সত্য, তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ সরকার আন্দোলনে একটা নির্বাচন দিতে হবে। কিন্তু দেখলেন 24 সালে শেখ হাসিনা কি করলো? পুরা নির্বাচনের কোনো অস্তিত্ব, এখন ভোট কেন্দ্র যায় নাই। গরু, ভেড়া, কুকুর বিভিন্ন বেঞ্চে শিওরিছে দেখছেন, ওই কি যেন আনসার গার্ড, ওরা ঘুমাচ্ছে বেঞ্চে। উনি নির্বাচন করলেন। আবার দেখলাম কোন মঞ্চে যে যেন শেখ রাহানাকে একটা চুমো খেলেন খুশিতে, মানে ক্ষমতা এসে পড়ছে। তো উনরা যা করে তার চেয়ে 1000 গুণ বেশি উনরা প্রচার করে। উনরা মনে করে হিটলারের গল্পের প্রচার করলে সবকিছু না, একসময় কিন্তু সেটা ধ্বংস হয়ে যায়। দেখেন, এই যে ঢাকা হাই রোড, আপনি যদি এখন গাড়ি চালান দেখবেন যে রোড বাবলিং করতেছে, জার্কিং করছে। এটা বাবলিং, এটা করে কেন করে? এটা হাজার হাজার কোটি টাকার প্রকল্প। এখানে 10 বছর তো রোডে এরকম ঝাঁকি খাওয়ার কথা না গাড়ি। আপনি এখান থেকে শ্রীনগর যান, গাড়ি চালা দেখবেন ঝাঁকি খাচ্ছে। এটা কেন?
একটা ব্যাপক দুর্নীতি হয়েছে, যেখানে ম্যাডাম খালেদা জিয়া আমাদের তিনবার সাবেক প্রধানমন্ত্রী মাওয়াই চৌরাস্তায় পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, সেখানে ব্যয় ছিল 7,500 কোটি টাকা। উনি সেই পদ্মা সেতুর ব্যয় নিয়েছিলেন 35,000 কোটি টাকা, রেলের জন্য ব্যয় নিয়েছেন 50,000 কোটি টাকা। তো বাংলাদেশের ডকুমেন্ট। আর যে নোবেল বিজয়ের কথা বলছেন, আমি মনে করি দেশ মাতৃকার স্বাধীনতার আন্দোলনে সংগ্রামে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেই বৃদ্ধ বয়সে জেল খেটেছেন এবং এই জাতির মুক্তির জন্য কখনো শেখ হাসিনার সাথে আপোষ করেননি, বিদেশে যাননি। সেখানে আমাদের নেত্রী বলেছিলেন বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই। তো সেই আমি মনে করি সারা পৃথিবীতে এই কথার ভিত্তিতে এবং এই বৃদ্ধকালে তার যেভাবে সে কারা নির্যাতন ভোগ করেছেন, এই কারা নির্যাতনের জন্য সারা পৃথিবীর মানুষের কাছে সে মাদার অফ ডেমোক্রেসিতে ভূষিত হচ্ছে। এবং আমি আশা রাখবো যে আমাদের দেশনেত্রী তিনবার সাবেক প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তমের স্ত্রী, মহান স্বাধীনতার ঘোষকের স্ত্রীকে নোবেল পাওয়ার উপযুক্ত। এবং আমি আশা করবো আমাদের বাংলাদেশ সহ এশিয়ার যারা আছেন, যারা আজকে আন্দোলন সংগ্রামে আছেন, শ্রীলঙ্কা আন্দোলন সংগ্রামে আছেন, ইন্দোনেশিয়া আছেন, যেখানে আছেন, বার্মায় আছেন, থাইল্যান্ড আছেন, সকলেরই উচিত যে বলা যে আমাদের এই মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নোবেল প্রাইজে ভূষিত করা হোক। জনাব তারেক রহমানের জন্য যে বাংলাদেশ অপেক্ষমান করছে, ফেব্রুয়ারিতে নির্বাচনের একটি তারিখ ঘোষণা হয়েছে। ঈদের আগে, রমজানের আগে নির্বাচন হবে, এটি প্রধান উপদেষ্টা বলেছেন। সেক্ষেত্রে আগামী নির্বাচনে 300 সংসদীয় আসনে বিএনপি ত্যাগী নেতাদেরকে মনোনয়ন দেবে। সম্প্রতি বিবিসির সাথে সাক্ষাৎকারে জনাব তারেক রহমান তৃণমূলের মতামতের কথাগুলি উল্লেখ করেছেন। মুন্সিগঞ্জে 3টি সংসদীয় আসন রয়েছে, আপনি মুন্সিগঞ্জ 2 সংসদীয় আসনের একজন জনগণ। আপনি দর্শকদেরকে জানান যে আপনার মুন্সিগঞ্জের 3টি আসনই বিএনপির হবে কিনা, বা মুন্সিগঞ্জ 2-এ আসলে কোন প্রার্থীর বিজয়টিকে, কোন প্রার্থীর ব্যাপারটাকে আপনি এগিয়ে দেখছেন? আমি যে কথাটা বলতে চাই সেটা হয়তো একটা প্রার্থীর পক্ষে গেলে আরেক প্রার্থী কষ্ট হতে পারে, সেটা দোষের কিছু না। কারণ আমি একটা, যেরকম বিএনপি করি, কেউ জামাত করে, কেউ আওয়ামী লীগ করে, কেউ এনসিপি করে, আমি বিএনপি করি। তো আমার বিএনপির বয়স যা হয়েছে, এই মুন্সিগঞ্জ 2 আসনে আমার এই পাশে বাড়ি উইং কমান্ডার হামিদুল্লাহ খান, যে জিয়া রহমান যে সেক্টরটা ছেড়ে দিয়ে আসছিলেন, সেই সেক্টরের দায়িত্ব হামিদুল্লাহ খানকে দিয়েছিলেন। সেই কুড়িগ্রাম ওই অঞ্চলটাকে, যে সেক্টরটা যুদ্ধ করেছিলেন, তো সেই উইং কমান্ডার অফসপ্তাহ হামিদুল্লাহ খানের বাড়ি এখানে। উনি আমাদের ধানের শীষের প্রতীকের এমপি ছিলেন। উনি এমপি হওয়ার পরে যখন স্বৈরাচার এরশাদ আবার ক্ষমতায় নিল, উনি আর আমাদের এখানে আর বিএনপির কোনো, কারণ ওনারা তো হাসিনা যেই কোয়ালিটি নির্বাচন করছেন, এরশাদ ওই কোয়ালিটি নির্বাচন, একই কোয়ালিটির নির্বাচন করছেন, ভোট দেওয়া লাগে না, পরের দিন সকালে পাশ হয়েছে, এরকম হয়ে গেছে। যখনই স্বৈরাচার বিরোধী আন্দোলনের সংগ্রামের মাধ্যমে 91 সালে যখন বিএনপি ক্ষমতায় আসলো, আসার পরে এবার আমাদের এমপি ছিলেন হামিদুল্লাহ খান। তা হামিদুল্লাহ খান যখন আবার দল মাঝখানে ওনার একটু সমস্যা ছিল, দল ছেড়ে চলে গিয়েছিলেন, তো তারপরে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই আসনে মনোনয়ন দিয়েছিলেন একজন বিশিষ্ট ব্যবসায়ী, এই ওষুধ ব্যবসায়ীকে, মিজানুর রহমান সিনহা সাহেব। ওনাকে নমিনেশন দেওয়ার পরে উনি 96 থেকে 2001 আমাদের এলাকার এমপি নির্বাচিত হন। তো এমপি নির্বাচিত হওয়ার পরে এলাকা মোটামুটি কাজ টাজ টুকটাক চলছে ঠিক মতো। তারপরে 96 থেকে 2001-এ আবার যখন বিএনপি ক্ষমতা আসলো, আমাদের মিজানুর রহমান সিনহা সাহেব উনি বাংলাদেশ সরকারের প্রথম বস্ত্র প্রতিমন্ত্রী হলেন। পরের বার উনি হয়ে গেলেন আপনার স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তো স্বাস্থ্য প্রতিমন্ত্রী হওয়ার পর দীর্ঘদিন চলার পরে তখন আমাদের মাঠে 2জন লোকই রাজনীতি করতো, সেটা ছিল অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ এবং মিজানুর রহমান সিনহা। একসাথেই করতো, 2জন একসাথে আসতে যাইতো, প্রোগ্রাম করতো। এরপরে 2006 সালে পর্যন্ত মিজানুর রহমান সাহেব সিনহা মন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী। অ্যাডভোকেট সালাম সাহেব তখন রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, এলাকার রাজনীতিতে উনি সর্বদাই সময় দিতেন। কারণ অ্যাডভোকেট সালাম আজাদ এমন একজন ব্যক্তি, সে ইউনিয়ন যুব দলের সেক্রেটারি থেকে এখন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব। তাই যাই হোক, চললো। 111-এর সময় খুব খারাপ অবস্থা দেশের, বিএনপির নেতারা পলায়ন,
তো সিনহা সাহেব সেই তার ব্যবসার দিকে ঝুঁকে গেলেন, চলে গেলেন, ব্যবসার জন্য ব্যস্ত হয়ে গেলেন, রাজনীতিকে মাঠে আর সময় দিলেন না। তারপরে এমনি খোঁজখবর কিছু কিছু কর্মী রাখতেন, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। তো 2008 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তো সিনহা সাহেব আস্তে আস্তে রাজনীতি সরে গেলেন, কিন্তু অ্যাডভোকেট সালাম আজাদ সে কিন্তু এই মাটিতে আসছে, যাইতে চলতেছে। 2020 সালে আমাদের এই এলাকায় থেকে আমি তখন অনেকগুলি মামলা খাওয়া, তো অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ আছেন, আরও নেতারা আছেন বিএনপির, আমাদের শাহজাহান খান, মরহুম শাহজাহান খান, উনি অনেক টাকা পয়সা দিয়ে আমাকে হেল্প করছেন। আমি অনেকগুলি মামলা খেয়েছিলাম এবং অ্যাডভোকেট সালাম আজাদ। কিন্তু আমার একটা দুর্ভাগ্য যে এই 2018 সালে যখন আমি নির্বাচনের আগে যখন আমাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়, কিন্তু আমি দেখছি আমাদের মিজানুর রহমান সিনহা সাহেবের অনেক লোক ঢাকা কারাগারে আছে, অনেকের দেখা সাক্ষাৎ করতে পারেছে, কিন্তু আমাকে কোনো ওনার একটি লোকও কখনো দেখতে যায়নি। শাহজাহান দা সবসময় খোঁজখবর নিতেন, অ্যাডভোকেট সালাম ভাই খোঁজখবর নিতেন। তো 2000 সালে যখন ম্যাডাম খালেদা জিয়া ওনাকে জেলে নিয়ে যাওয়া হলো, মিজান সিনহা দল থেকে পদত্যাগ করে চলে গেলেন। চলে যাওয়ার পরে এই দীর্ঘদিন আমাদেরকে হামলা, মামলা, জেল জুলুম সমস্ত কিছু দায়ভার ছিল দুইটা ব্যক্তির উপরে। কোর্ট কাছারি, ঢাকায় টাকা পয়সা দেওয়া, ঢাকায় কর্মীদের খাওয়া দাওয়া, সমস্ত কিছু আপ্যায়ন করা, ঢাকায় আমাদের থাকার ব্যবস্থা করা, এই দুইটা লোক করছে। একজন হলো অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ আর শাহজাহান খান। শাহজাহান খানের এই দলে যে কি ত্যাগ, কিন্তু উনি দেখে যেতে বললেন না ফ্যাসিস্ট সরকারের পতনটা। উনি অসুস্থ, আইসিইউতে ছিলেন, কিন্তু তার 2 দিন পরে মারা গেলে ফ্যাসিস্ট সরকারের। কিন্তু এই অ্যাডভোকেট সালাম আজাদ ভাই আমাদেরকে ডাইকা নিয়ে, এই আলামিন ভোটার আইডি কার্ডের ফটোকপি দিয়ে মামলা হয়েছে, এখানে মামলা হয়েছে, ওখানে মামলা হয়েছে। আমি এই লৌহযোগের রাজনীতি করে শ্রীনগর থানার মামলা খেয়েছি, সিরাজদি খান থানার মামলা খেয়েছি। তাই এই সম্রাট ইকবাল ছিল সাথে, তখন যুবদলের সেক্রেটারি, আমি তার সাথে আমার কাছে অনেক পিকচার আছে, এগুলি আপনি হাজার হাজার ছবি আছে। ওই সময় দর্শকদেরকে আমরা অবশ্যই দেখাবো যে উনি শাহজাহান দা এবং অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ কিন্তু আমাদের জন্য কোর্টে যেয়ে দাঁড়ায় থাকতো। শাহজাহান খান মামলা খেয়েছে, উনিও বৃদ্ধ বয়সে জেল কেটেছেন। এই 2012 সালে শাহজাহান খানকে এই পাম্প ছিল এখানে, এই পাম্পের এখানে মেরে আওয়ামী লীগের লোকজন তার হাড় গোড় ভেঙে দিল, তাকে নিয়ে চিকিৎসা করানো হইল স্কোয়ারে। তো আমাদের এই দীর্ঘ সংগ্রামের পথে বিশেষ করে অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ এবং শাহজাহান খানের নাম আমরা কখনোই ভুলতে পারবো না, কারণ ওনারা আমাদেরকে অর্থ দিয়ে, মামলায় জামিন করিয়ে, মামলার খরচ দিয়ে আমাদেরকে চালিয়ে রেখেছেন। শাহজাহান খানকে আল্লাহ বৃহস্ত নসিব করুক, উনি আমাদেরকে খুব আবলি রাখতেন এবং এতই ভদ্রলোক ছিলেন যে আমি দেখেছি অনেক সময় এই আমাদের বিপক্ষ দলের কেউ টাকা পাঠাইলে উনি উনার দলের লোকজনদের দিতেন। কিন্তু শাহজাহান খান বলতো, আরে ও তো সেক্রেটারি আলামিন, বা ও তো সভাপতি, তুমি তো সেক্রেটারি, তুমি দুজন কি দিব, আমি কাউকে ভাগ করব না। আর সালাম ভাইও কখনো এই সমস্ত নিয়ে কখনো ভাগ করেনি। আজকে আমি বলতে পারি যে এই যে এতটি বছর অ্যাডভোকেট সালাম ভাই আমাদেরকে রাজপথে থেকে রাজপথে চালিয়ে নিলেন, এবং তখন কেউ ছিল না দেখার। এই শাহজাহান খান এবং অ্যাডভোকেট সালাম ভাই এই দলকে গুছিয়ে যেভাবে চালালেন, নেতাকর্মীদের হামলা, মামলা, জেল জুলুমের যেভাবে মানে টাকা পয়সা দিয়ে হেল্প করেছেন। এখন এই অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ বুটের তলায় নিষ্পেষিত হয়েছেন। এই তাঁতিবাজার মোড়ে, রায়শাবাজার মোড়ে এই গয়েশ সর্দার সাথে, গয়েশ সর্দারকে পিটাইয়া ফ্যাসিস্ট সরকারের পুলিশ কিভাবে তাকে ই করলো, রক্তাক্ত করে ফেললো। অ্যাডভোকেট সালাম ভাইকে পা এভাবে পাড়া দিয়ে পার তলে বুটের পিছে চাপলো, পিটাইলো, কলার ধরে নিয়ে গাড়িতে তুললো। কিন্তু অ্যাডভোকেট সালাম ভাই কিন্তু বলে গেছে যে আমি এখানে আমার কোনো নির্দেশে আসি নাই, আমি একমাত্র বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমি আজকে রাজপথে এসেছি এবং রাজপথ থেকে আমি গ্রেপ্তার হয়েছি। আমি অ্যাডভোকেট সালাম ভাইকে দেখতে গেছিলাম সূত্রাপুর থানায়, উনি হাঁটতে পারেন না, কোড়াই করে হাঁটেন, ওনাকে কোর্টে নিয়ে যাওয়া হলো। তো আমি একটা কথা বলি যে আপনারা দল করেন, ঠিক আছে, দল করি, কিন্তু আমরা চাই আমাদের দেশ নায়ক তারেক রহমান, উনি কিন্তু কথা বলছেন যে মিছিলের পিছনে যে শেষ ছেলেরা দাঁড়িয়েছে সে কিন্তু এই দলে থেকে সম্মান পাবে, ত্যাগীদের সম্মান করা হবে। তবে আমি চাই যে আমাদের দেশ নায়ক তারেক রহমান তার কথার প্রতি, তার যেই প্রতিজ্ঞা, তার যে অঙ্গীকার, সেটার প্রতি অবিচল থেকে অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ভাইকে
যাতে এই মুন্সিগঞ্জ 2 লৌহজং এবং টঙ্গী আসনে মনোনয়ন দেন। এটা নির্ভর করছে দেশনায়ক তারেক রহমানের উপরে। তারপরে যদি উনি যাকে ভালো মনে করেন তাকে দেন, অবশ্যই আমরা যাকে দেন তার পক্ষে আমরা নির্বাচন। আপনি দীর্ঘ সময় ত্যাগতিকার মধ্যে 40 বছর দায়িত্ব পালন করছেন, যুব দলেই 20টির উপরে মামলা, বারবার কাস্টডিতে থাকা, এত বছর ত্যাগের পুরস্কার স্বরূপ আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরে যে স্থানীয় সরকার নির্বাচন আছে সেখানে কোনো প্রত্যাশা আছে কিনা? বিক্রমপুর জেলা বাস্তবায়ন পরিষদ নিয়ে আপনি দীর্ঘ সময় চিন্তা ভাবনা করছেন, দীর্ঘ সময় আপনি এ ব্যাপারে কথা বলছেন, বিভিন্ন ফোরামে আলোচনা করছেন। কি কারণে বিক্রমপুর জেলা করা দরকার বলে আপনি মনে করেন? দেখেন, ভারতবর্ষের ইতিহাসে এটা আমরা এক সময় ভারতবর্ষ ছিলাম টোটালটা, পাকিস্তান, বাংলাদেশ, এটা পূর্ব পাকিস্তান, এটা ছিল পূর্ববঙ্গ। এটা 47-এ ভাগ হওয়ার পরে আমরা পূর্ব পাকিস্তান হয়েছি। আমরা কিন্তু এটা আমরা কিন্তু ইতিহাসে পড়েছি বঙ্গীয় গাঙ্গেয় বদ্বীপ, মানে বঙ্গোপসাগরের একটা দ্বীপে আমরা দ্বীপরাজ। হ্যাঁ, এটা হলো গাঙ্গেয় বদ্বীপ, অর্থাৎ আমাদের তখন সমতট, হরিকেল এরকম বিভক্ত ছিল এলাকা অঞ্চল। তো এই বঙ্গীয় মানে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে আমাদের এটা ইতিহাস খ্যাত বিক্রমপুর। রাজা বিক্রমাদিত্যের নাম অনুসারে হয়েছে কিনা সঠিক ওইটুকু আমি বলতে পারবো, কার নামে করণ হয়েছে বিক্রমপুর। বিক্রমপুরের একটা ঐতিহ্য সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, বিশেষ করে মিডল ইস্টে বেশি। মিডল ইস্টে না, ভারতবর্ষ থেকে শুরু করে সারা পৃথিবীতে। আমার মোবাইলে আছে বিক্রমপুরের কারা কারা জন্মগ্রহণ করেছেন। বিক্রমপুরে জন্মগ্রহণ করেছেন অতীশ দীপঙ্কর, বিক্রমপুরে জন্মগ্রহণ করেছেন সরোজিনী নাইডু, যে সর্বভারতীয় কংগ্রেস দলের সভানেত্রী ছিলেন। বিক্রমপুরে জন্মগ্রহণ করেছেন জগদীশ চন্দ্র বসু। তো এরকম শুধু হিন্দু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়ের অনেক, আমাদের শহীদ সাংবাদিক নিজামুদ্দিন সে বিক্রমপুরের, এরকম আছে। আমার কাছে আছে, আমি দেখাইতে পারবো আপনাকে দর্শকদের জন্য। হ্যাঁ, যে আমি দেখাবো যে বিক্রমপুরে কারা কারা যারা ওয়ার্ল্ড ফেমাস ছিল। ব্রজন দাস, তার আদি নিবাস বিক্রমপুর। তারপরে অমর্ত্য সেনের মায়ের বাড়ি, নোবেল বিজয়ী, তার মায়ের দেশ বিক্রমপুর। তারপরে জীবনানন্দ দেশের অরিজিনাল বাড়ি ছিল বিক্রমপুরে। তাহলে এই যে আমি যে কথাগুলি বললাম, এই জন্য চাই আমাদের সারা পৃথিবীতে যদি এটা একটা বিক্রমপুর জেলা হয়, আলাদা একটা জেলা হয়, হয়তো ঢাকার কোনো থানা নিয়ে, মুন্সিগঞ্জের কোনো থানা নিয়ে, তাহলে হয়তো আমরা সেই শত শত হাজার বছরের সেই ঐতিহ্যটা আবার ফিরে পাবো, যে আমাদের বিক্রমপুর জেলা। জি, আমরা অনেক আলোচনা করলাম। দর্শক শ্রোতা, আপনার নির্বাচনের মানুষ সবার উদ্দেশ্যে আপনার সমাপনী বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো, বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে এবং আমাদের বিএনপি নেতাকর্মী যারা আছেন সকলের উদ্দেশ্যে বলবো, এবং বিএনপির বাইরে যারা আছেন আমার আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী, বন্ধুবান্ধব, দেখুন আপনারা যার যার জায়গা থেকে সৎ থাকবেন, এবং আগামী এই সৎ থাকার মূল কারণ হলো আগামী নির্বাচনে আপনাদেরকে জনগণের দোরগোড়ায় যেতে হবে। আপনি কিন্তু গাড়িতে বসে থাকবেন, আপনাকে কেউ ভোট দিয়ে যাবে না। আপনি কিন্তু ঘরে ঘরে যে মা বোনের কাছ থেকে ভোট চেয়ে নিতে হবে। কারণ একটা ফ্যাসিস্ট সরকার 16 বছর ক্ষমতা থাকলে মানুষের মস্তিষ্ককে ব্রেন ওয়াশ, যেটাকে বলে ব্রেন ওয়াশ করে ফেলে অনেক সময়। এই জন্য আমাদের আগামী দিনের যে আমাদের 31 দফা বাস্তবায়ন করার জন্য তাগিদ দিয়েছেন দেশনায়ক তারেক রহমান, সেই বাস্তবায়নের কথাগুলি জনগণের গোড় দোড়ায় পৌঁছে দিতে হবে। দেখুন, আমি কথা বলতে ভুলে গিয়েছিলাম, যেরকম আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া প্রথম কিন্তু শিশুদেরকে খাদ্যের বিনিময়ে, শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করেছিলেন। মানে প্রাইমারি লেভেলে যাতে কোনো বাচ্চারা ঝরে না পড়ে লেখাপড়া অর্থের অভাবে, এই জন্য উনি কিন্তু শিক্ষার বিনিময়ে খাদ্য শিক্ষা কর্মসূচি চালু করেছিলেন। প্রত্যেকটা স্কুলের ছাত্রছাত্রী প্রাইমারিকে 30 কেজি করে গম দিতেন। একটা পরিবার যদি 1 কেজি গমের আটা একদিন হয়, তাহলে কিন্তু একটা পরিবারের 4 জনের সংসার 2 বেলা চলে যায়। শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি সফল করার পর উনি কিন্তু হাত দিলেন আবার কোথায় জানেন, যে মেয়েদেরকে ডিগ্রি পর্যন্ত বিনা বেতনে শিক্ষা ব্যবস্থা করা, অর্থাৎ নারীকে ডেভেলপ করা। একটা জাতি কখন আগাবে, যখন সে নারী জাতি এগিয়ে যাবে শিক্ষা খাতে, সংস্কৃতি খাতে, চাকরিজীবী খাতে, ব্যবসায়িক খাতে। নারী যখন ডেভেলপ হয়ে যাবে, মা শিক্ষিত মানে তার ছেলে শিক্ষিত, তার বাচ্চা শিক্ষিত। না, মা শিক্ষিত মানে জাতি শিক্ষিত, নারী শিক্ষিত মানে দেশ শিক্ষিত। এই কিন্তু ম্যাডাম কিন্তু এই কর্মসূচিগুলি নিয়েছিলেন, এবং সারা পৃথিবীতে ওনার ভূয়সী প্রশংসা করেছিলেন। বিশেষ করে হিলারি ক্লিন্টন, যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে শিক্ষার বিনিময়ে কর্মসূচি এবং মেয়েদেরকে অবনতিক শিক্ষা যেটা ফ্রি করে দিয়েছিলেন, সেটা কিন্তু সারা ওয়ার্ল্ড ওয়াইড ওনাকে প্রশংসা জুগিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তা আমি এখন আমার ভাইদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ওইভাবে আগান।
আমাদের আগামী দিনের কর্মসূচিগুলি কি হবে, বিএনপি ক্ষমতায় গেলে আমরা কি কি কাজগুলি তারেক রহমান আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমাদের কি কি কাজ করতে হবে, কোথায় রাস্তাঘাট নির্মাণ করতে হবে, স্কুল কলেজ তৈরি করতে হবে, আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। এখন হলো ছিল আলফা, এখন এসে গেছি আমরা জেনজি। এটার মিনিং জানিটা কিন্তু আমার ছেলেমেয়েরা বলে জেনজি। তাদেরকে কিভাবে গাইড করতে হবে, তাদেরকে আগামী কিভাবে তৈরি করতে হবে, এবং বাংলাদেশের প্রত্যেকটা আলো যেন বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে ছড়িয়ে পড়ে সেই ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থার নায়ক হিসাবে নেতৃত্ব দেন আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আমাদের সেই নেতৃত্ব দিবেন। সেই নেতৃত্বকে আমরা নেতৃত্বের প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস থেকে আমাদের কাজগুলি আমরা এগিয়ে নিয়ে যাব সকল মা বোনদের কাছে, যে আগামীতে যেন প্রত্যেক মা বোন ভাইরা, আমার চাচা বাবা যারা আছে, প্রত্যেকে যেন ধানের শীষে ভোট দিয়ে যে নির্বাচন আসছে সামনে, সেই নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করে আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র যেন সারা বিশ্বের মডেল হতে পারে, সেই আশা ব্যক্ত রেখে আপনাদের সামনে আমি আমার সালাম জানিয়ে বক্তব্য এখানে শেষ করি। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ। জি, আপনাকে আমাদের সাথে সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন শহীদ আদর্শ নিয়ে দীর্ঘ 40 বছর একটি দলে যিনি ধাপে ধাপে দায়িত্ব পালন করে যাচ্ছেন, সেই দায়িত্ব পালন করতে গিয়ে তিনি বিভিন্ন মামলা হামলার শিকার হয়েছেন। তার এই ত্যাগের প্রতি গুরুত্ব দিয়ে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরে যে স্থানীয় সরকার নির্বাচন, সেখানে তার প্রতিনিধিত্বের ব্যাপারটি তৃণমূলের পক্ষ থেকে চাওয়া রয়েছে। এই যে চাওয়ার প্রতি গুরুত্ব দল দিবে এবং নীতি নির্ধারক যারা রয়েছেন তারা দিবেন। এবং আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ 2-এ নন্দিত মুখ জনাব আব্দুল সালাম আজাদের কথা যিনি বললেন, জনাব আলামিন খান, তার এই ত্যাগের প্রতিও বিরল সম্মানপূর্বক তাকে সংসদে প্রতিনিধিত্ব করা হবে, তাকে মনোনয়ন দেওয়া হবে বলে সচেতন সাধারণ মানুষ মনে করছে। দর্শক, পরবর্তী নতুন কোনো আলোচককে বা আজকের আলোচককে পুনরায় নতুন কোনো বিষয়ে যুক্ত করার প্রত্যাশা রেখে বিদায় জানছি। সাথে থাকুন। আসসালামু আলাইকুম।